গুড মর্নিং কলকাতা। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। একটা হোয়াইট কালারের চিকন পরে আমি অফিস যাচ্ছি, খুব সেজে গুজে, মনটা ফুরফুর করছে। বসন্তকালের পুরো আমেজটা আমি বুঝতে পারছি। বাড়ি এসে শিপ্রার জন্মদিনে যাব বলে রেডি হচ্ছিলাম। অনেক পুরনো একটা শাড়ি বের করলাম, বাট এই শাড়িটা বিউটিফুল শাড়ি, এটার কালার এত সুন্দর, ফলগুলো এত সুন্দর পরে, ইটস ভেরি লাইট, মাই ফেভারিট শাড়ি। প্রত্যেক দিন সাদা সাদা শাড়ি পরতে আজকে ভেবেছিলাম একটু ব্রাইট কালার্স কিছু পরবো। এর সঙ্গে আমার একটা খুব সুন্দর কানের জুয়েলারি আছে, খুব লম্বা স্টোনের, ঠিক ঠিক এই কালারের। তো সেটা পরে নিলাম, বেশি কিছু সাজার দরকার হয় না শাড়িটা পরলে। আর জাস্ট চুলটা খোলা, বেরিয়ে পড়লাম, আমি রেডি। আর অ্যাকচুয়ালি শিপ্রার এই জন্মদিন প্রতি বছরই কিন্তু একটা পার্টি দেয়, আর সবাই মিলে আমরা সেখানে দেখা হয়, অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়। এটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে। সবাইকেও ইনভাইট করে, আমাকেও করে, আমাকেও ভুলে যায় না। ও জন্মদিনের সময় ছেলের কাছে ছিল, তারপরে ফিরে এসেই পার্টি। প্রায় 12-13 জন মিলে আমরা একসঙ্গে সবাই মিট করি। এবারে করেছিল বাবু কালচারে, বাঙালি খাবার। অ্যাকচুয়ালি এখন এই ধরনের রেস্টুরেন্টগুলো খুব বেড়ে গেছে বাঙালি খাবার। আমি বুঝতে পারি না, বাড়িতেও আমরা এত বাঙালি খাবার খাই, তারপরও আমরা হোটেলেও আবার পয়সা দিয়ে বাঙালি খাবার খাচ্ছি। এটা কেন করি? বাট প্রচণ্ড চলছে ওই কাঁসার থালার মধ্যে সব খেতে দেওয়া। আজ সকাল থেকেই কেমন একটা বসন্ত এসে গেছে মনে হচ্ছে। ইভিনিংয়ে ছিল শিপ্রার জন্মদিনের পার্টি, বাবু কালচার, সল্ট লেকে। আমি প্রথম যাচ্ছি এই রেস্টুরেন্টটাতে। বাড়ি এসেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, নিয়ে একটা শাড়ি পরলাম ব্লু কালারের। সবসময় তোমরা আমাকে সাদা শাড়িতেই দেখো। তারপর একটা রিক্সা নিয়ে আমি এটা আমার বাড়ির কাছাকাছি, তাই রিক্সা নিয়েই চলে গেছিলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বসন্তকাল। উফ, মনটা যেন কীরকম একটা হয়ে যাচ্ছে, যে সকাল থেকেই আমাকে এটা পেয়েছে। বসন্তকালের পুরো আমেজটা যেন আমি আজকে বুঝতে পারছি। চারপাশে সুন্দর হাওয়া, তার মধ্যে সুন্দর সেজে গুজে একটা রিক্সা করে যেতে দারুণ লাগছিল। এটা হচ্ছে শিপ্রার জন্মদিন আগে চলে গেছে, ও তখন ছিল ছেলের কাছে হংকংয়ে। ও ফিরল, তাই জন্য একটা গেট টুগেদার। শিপ্রা, রাখিদি, এটা হচ্ছে মুনমুন। আমি আর কুমকুম না আলোচনা করেই কিন্তু আজকে একদম এক কালারের শাড়ি পরে গেছিলাম। এটা খুব অদ্ভুতই লাগলো, অথচ বিকেল 5টা পর্যন্ত আমাদের কথা হয়েছে, তখনও জানি না ও কী কালারের শাড়ি পরছে, আর আমার তো কোনো প্ল্যানই ছিল না। এটা হচ্ছে মুনমুন। মুনমুন অনেক রোগা হয়েছে, ওই যে মেয়েদের দেখা হলেই প্রথম কথা হচ্ছে রোগা হওয়া, মোটা হওয়া। এটা একটা ভীষণ কমন টপিক আমাদের। সবাই সবাইকে আমরা এটা ভাবেই দেখতে থাকি যে কে কতটা রোগা হয়েছে, মোটা হয়েছে, কে কীরকম খাচ্ছে। বাবু কালচারের ডেকরটা খারাপ ছিল না, তবে খুব আহামরিও কিছু না। আর তারপর তো আমাদের প্রথমেই শুরু হয়ে যায় ছবি তোলার পালা। ওরা সবাই আগেই পৌঁছে গেছিলো, আমি একটু লেটে গেছিলাম, কারণ অফিস থেকে এসে যেতে হচ্ছিলো। তাই খুব সুন্দর করে আমরা সব অনেক কটা রিল টিল বানাচ্ছিলাম, মানে অনেক কটা ভিডিও করছিলাম। আজকাল আমার স্টিল ফটোগ্রাফির থেকে ভিডিও করে নিতেই সুবিধে মনে হয়। এটা হচ্ছে মিতা। মিতা খুব মিষ্টি, মিতার কথা কালকেও বলেছিলাম। নূপুরে চলে গেছিলো আগেই। বেশ ভালোই লাগছিলো, অনেকে শাড়ি পরেছিল, অনেকে ড্রেস, অনেকে সালোয়ার কামিজ, সব মিলিয়ে মিশিয়ে আর কি ভালোই লাগছিলো। সবাই একরকম না পরে মিলিয়ে মিশিয়ে পরলে খারাপ লাগে না। শ্রী আমাদের সব ভিডিও করে দিচ্ছিলো, দেখো না কত সব কিছু জানে, একবার ঘোরাচ্ছে, একবার নিচের দিকে, একবার ওপরের দিকে। বাচ্চারা তো অনেক বেশিই জানে। শ্রী আমাদের মধ্যে অনেকই ছোট, কিন্তু বড়দের সঙ্গেও খুব সুন্দর করেই মিশে যায় দেখছিলাম। আমাদের তো কত রকমের আলোচনা। মিতা যাবে শুটিংয়ে, তাই জন্যে আমাদের সেই সব আলোচনা হচ্ছিল। আমরা বলেছি মিতার সিনেমা যেদিন রিলিজ করবে সেদিন আমরা সবাই পুরো হলের টিকিট কেটে নেব, এই সব মজা হচ্ছিল। তারপরে ওখানে আমাদের ছিল হজমিগুলি, সেই হজমি মোটামুটি আমরা সবাই শেষ করে ফেলেছি। খাওয়া শুরুর আগেই হজমি শেষ। এই দেখো না, এই বাটি ভর্তি ছিল অনেক রকমের হজমি আর মুখসুদ্ধি, আমরা হজমিগুলো সব শেষ করে ফেলেছি।
যে যার মতন নিচ্ছে টপটপ। আবার শ্রী বলছে এখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে। তখন আমাদের খাওয়া শুরু হয়নি। যাওয়ার সঙ্গে ওরা একটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, ওই আমপুরার শরবত। এরপর সবাইকে বললো বসে পড়ো, এক্ষুনি খাবার সার্ভ হচ্ছে। তো খাবারের মধ্যে বেশ কাঁসার থালা করে ভাত, ফিশ ফ্রাই, আলু ভাজা, বেগুনি, ডাল, একটা গাজর দিয়ে একটা সবজি, আর যে চিকেন খাবে চিকেন, যে মাটন খাবে মাটন, আর রসগোল্লা, আর ছিল চাটনি। আমি যেহেতু ভাত খাই না, তারপর আবার ভর সন্ধেবেলা ভাত ও পোলাও ছিল। মানে এটা আমার কাছে সত্যিই খুব পেনফুল। বাট সবার সঙ্গে বসে যখন খাই না, তখন মনে হয় ঠিক আছে, মজা করে যেটা খাবো সেটাই খুব ভালো। আসলে আমি জানি না কেন আমি ভাতটা ঠিক পছন্দ করি না, একেবারেই সত্যি ভাত পছন্দ করি না। তারপরে বেরিয়ে আমি আর কুমকুম একটু বাইরে দাঁড়ালাম। তারপরে বললাম চলো সিটি সেন্টারে গিয়ে চা খাই, দু একটা ছবি তুললাম। সব মিলিয়ে কিন্তু ইভিনিংটা খুবই ভালো কেটেছে। খাওয়াটা এখন আমার কাছে খুব ইমমেটেরিয়াল হয়ে যায়। বাঙালি খাবার আমার মনে হয় আমি অনেক ভালো রান্না করি, সেই কারণে ওইগুলো আমার কাছে ইমমেটেরিয়াল। আজকে অফিস থেকে এসে গেছিলাম শিপ্রার জন্মদিনের সেলিব্রেশনসে, করে ফিরে এলাম। এই শাড়িটা পরে গেছিলাম, আমার খুব ফেভারিট একটা শাড়ি। দেখো যেতে গিয়ে রিক্সাতে শাড়িটা গেল আমার ছিঁড়ে, ওটাকে আবার রিপু করতে যেতে হবে। আচ্ছা, তোমাদের এরকম হয় যা তোমার পছন্দ হয়েছে, মনে করো একটা শাড়ি হোক, সালোয়ার হোক বা কিছু, মনে হয় এটা খুব পছন্দ, এটা আরেকটাও কিনে রেখে দিই যদি নষ্ট হয়ে যায়। আমার না এরকম একটা অদ্ভুত জিনিস মনে হয়, আর আমি সেগুলো দু একটা বেশি কিনে ফেলি। হয়তো একই শাড়ি দুটো, একই সালোয়ার কামিজ দুটো, মনে হয়, বা একই রকমের জ্যাকেট দুটো কিনে রাখলাম, মনে হয় এটা যদি নষ্ট হয়ে যায়। বিশেষ করে হোয়াইট, আমার হোয়াইটের প্রতি আমার ভীষণ সফট কর্নার। তা আমার মনে হয় এরকম, কী জানি কেন এরকম মনে হয়, একটু পাগল পাগল, কিন্তু আমার এটা কিন্তু মনে হয় আমি কিনে রেখে দিই। তারপরে কোনো গয়না যদি আমার পছন্দ হয়, আর সেই গয়নাটা মনে করো কোনো কারণে আমার নষ্ট হয়ে গেছে, আমি আবার ওই একই কিন্তু গয়না বানাই। তো সেদিনকে আমি এই সোনার উপর জুয়েলারি দোকানে গেছিলাম, তো এই আংটিটাকে বানাবার জন্যে। তো তখন ওই দোকান থেকে আমি আমার বিয়ের পরে লোহা বাঁধানো বানিয়েছিলাম, খুব সুন্দর ছিল মিনে করা। তা আমি ওদের জিজ্ঞেস করছিলাম এই লোহা বাঁধানোটা আবার হবে? তখন ওরা বললো যে এটা তো অনেক বছর আগেকার কথা বলছে। আমি বললাম হ্যাঁ, যে এখন তো অনেক সুন্দর সুন্দর লোহা বাঁধানো এসে গেছে বা অনেকে। আমি বললাম কী জানি, আমার ওটাই খুব পছন্দ ছিল। তারপরে আমার কাউর হাতে এত লোহা বাঁধানো আমি দেখিনি, আমার পছন্দ হয় না। তো আমাকে ওরকম একটা বানিয়ে দেওয়া যাবে? বললো হ্যাঁ যাবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যদি কিছু সোনার বানাই তা আমি ওই লোহা বাঁধানোটা বানাবো। আমার এরকম কিছু কিছু জিনিস আছে, কোনো রেস্টুরেন্ট যদি পছন্দ হয় তার খাবার, তো আমি সেখানে বারবার যেতে রাজি আছি। নতুন যেমন আমি ট্রাই করি, পুরনো কিছু জিনিসও আমার কাছে আছে যেগুলো আমি সবসময় মানে ওগুলোকে আমি ট্রাই করতে ভালোবাসি। সেটা রান্নার ক্ষেত্রে বলো, সেটা রেস্টুরেন্টের ক্ষেত্রে বলো, সেটা মুভি দেখার ক্ষেত্রে বলো, এবং কোনো গল্পের বইও যদি আমার ভালো লাগে সেটা আমি বারবার পড়তে পারি, এবং হয়তো জানি পরে লাইনটা কী হবে, কিন্তু তারপরেও আমি আবারও পড়তে পারি। নহন্যতে যেমন আমি বহুবার পড়েছি। তারপরে মনে করো রবীন্দ্রনাথের লেখা শেষের কবিতা তো কতবার মনে নেই, শ্যামা যে কতবার পড়েছি আমার মনে। শ্যামা আমার পুরো মুখস্থ থাকতো আমাদের দুই বোনের, কারণ শ্যামার উপরে আমরা আবার নৃত্যনাট্য করেছিলাম, তার জন্য হতে পারে। বাট একটা জিনিস আমি এখন দেখি, ছোটোবেলায় যেগুলো পড়েছি সেগুলো সব মুখস্থ আছে, সে গান বলো কবিতা বলো, বাট এখন যেগুলো পড়ি সেগুলো সহজে মুখস্থ হতেই চায় না, বা কোনো গানই মনেই থাকে না। বাট ছোটোবেলায় যে গানগুলো শুনেছি বা গাইতাম বা মনে রাখার চেষ্টা করতাম, সেগুলো কিন্তু এখনও আমার মনে পড়ে। মানে ওটাই অ্যাকচুয়ালি ওইগুলোই মধ্যে মেমোরির মধ্যে থেকে গেছে। এখন যা নিচ্ছি সেগুলোর কোনো মেমোরিতে মনে হচ্ছে নিচ্ছে না, আমার মনে হয় মেমোরি ভরে গেছে, সেখানে ওগুলো জাস্ট কাজের মতো শুনছি বা কিছু করছি, না হলে হয়তো মন দিয়ে শুনছি না, মেবি এটাও একটা হতে পারে। তো যেটা বলছিলাম, মানে আমার খুব অদ্ভুত অদ্ভুত এরকম লাগে, কিন্তু মনে করো
এভরি উইন্টার এলে আমার মনে হয় পিটার ক্যাটে বা মোকাম্বোতে খেতেই হবে। তো একই আইটেম গিয়ে খাচ্ছি। আহ, বা বাড়িতেও তাই, পোস্তর বড়া ছোটোর থেকে খাচ্ছি, পোস্ত বাটা, পোস্তর বড়া, পোস্ত দিয়ে যে কোনো রান্না এখন ঠিক একই রকম পছন্দ হয়, একই রকম ভালো লাগাটা থেকে গেছে। আলু ভাজা, বিউলির ডাল, এই জিনিসগুলো যেন কখনো পুরনোই হয় না। আমার আজকাল মাছ মাংসের প্রতি একদমই অনীহা এসে গেছে, আমার ভালোই লাগে, কোনো টেস্টই পাই না হয়তো হয়তো এত রান্না করি বলে বা কিছু, কিন্তু আমার নিরামিষ খেতে পালং শাক ভাজা, লাল শাক ভাজা, এগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজকে এত খাবার টাবার ছিল, কিন্তু বিশেষ করে যেমন মিষ্টির প্রতি আকর্ষণ কমছে না। রেগুলার একটা দুটো করে মিষ্টি খেয়ে ফেলছি, কিছুতেই মিষ্টি বন্ধ করতে পারছি না, তার আকর্ষণটাও বন্ধ করতে পারছি না। কিন্তু অন্য সব কিছুর প্রতি কিন্তু, যেমন কোল্ড ড্রিঙ্ক একদম খেতে ভালো লাগে না। আগে এত কোল্ড ড্রিঙ্ক খাওয়া হতো, আইসক্রিম এখন আর খেতে ভালো লাগে না। খেলেও এখন বাইরের যে আইসক্রিমগুলো আসছে ওইগুলো অন্তত অনেক বেটার লাগে খেতে। তারপরে পেস্ট্রি, এইগুলো ভালো লাগে না। কিন্তু ক্রিমওয়ালা কেক একদম ভালো লাগে না। কিন্তু মিষ্টির প্রতি ঝোঁক কিন্তু একটুও কমছে না। মিষ্টিও সেগুলো অবশ্য সিলেক্টেড আছে, যে সেগুলো আমার ছোটোবেলা থেকে যেগুলো খাই সেগুলোই। রসগোল্লা আমার একদম পছন্দের মিষ্টি না। তো মানে আমি ভাবছিলাম তাই, মানে কেন এরকম হয়। যখন আমি সত্যজিৎ রায়ের সিনেমা দেখি প্রত্যেক মুহূর্তে মনে আমি নতুন করে দেখছি। যখন আমি অমিতাভ বচ্চনের সিনেমা দেখি, খুবই বাজে বাজে সিনেমা, তাও আমি হাঁ করে গিলি, মানে ওই ভালো লাগাটা এখনও থেকে গেছে। কিন্তু এখনকার দিনে যে মুভিগুলো আমি দেখি না, দেখলেও মনে হয় মানে 3 ঘন্টা আমার নষ্ট বসে থাকলে হলে, ওই সময় অন্য কিছু করলে আমার কাজের দিত। তো এইরকম আর কি। এখনকার গল্পের বই পড়তে আমি সুচিত্রা ভট্টাচার্য পড়তাম, হর্ষ দত্তের লেখা পড়তাম। আমি শীর্ষেন্দু, শরদিন্দু এদের সবাইকে আগেই ধরি, কিন্তু এক্ষুনি কে লিখছে বা আমি বলতে পারবো না, আমার কোনো জানাও নেই, কারণ দেশ আমি বহুদিন পড়ি না, সেই কারণে এখনকার সাহিত্য সম্বন্ধে আমার খুবই কম নলেজ। কে আনন্দ পুরস্কার পাচ্ছে বা কিছু হচ্ছে আমি বলতেও পারবো না। তো জানি টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়তো নিজেকে আপডেট করা উচিত, আরও সেটা পেরে উঠছে না মেবি। কিন্তু সত্যি ভালো লাগে। এখনকার বাংলা সিনেমার গানগুলো আমার যেন সব একই রকম মনে হতে থাকে, সব একটাই সুর যেন আমার মনে হয়। ওই কবির সুমন, নচিকেতা, এই অবধি সব ঠিকঠাক ছিল, তারপর যেন সব কিছুই কেমন ভীষণ এক টাইপের লাগে আমার এখনকার যে সুর টুরগুলো। কিন্তু নিজেদের তো আপডেট করা উচিত। এখন যেমন হলিউডে কোনো গানই আমি শুনিও না, মুভি আগে প্রচুর ইংলিশ মুভি দেখতাম, তখন নিউ এম্পায়ারে, তারপরে গ্লোবে সব ভালো ভালো ইংলিশ মুভি আসতো। এখন এই টিভিতে কখন কি হচ্ছে বা কোথায় কি আসছে কিছুই দেখা হয় না, সব জীবনগুলোই যেমন কিনা কেমন একটা বদলে গেছে। নিউজ পেপার পড়বো না, আগে তো ভাবতেই পারতাম না, এখন তো নিউজ পেপারই পড়ি না। বেশ বাজেতে সবার সঙ্গে দেখা হলো, বেশ ভালো লাগলো বন্ধুরা মিলে। এই জিনিসগুলো এখন খুব বেড়ে গেছে। এই একবার খাওয়াচ্ছে এর জন্মদিনে, আরেকজন খাওয়াচ্ছে জন্মদিনে, মানে বন্ধুদের মধ্যে অ্যানিভার্সারিতে খাওয়া দাওয়াটা একদমই হয় না, সব সময় জন্মদিনটাই বেশি হয়। তো সেটাও মজার, মানে সবাইকে গেট টুগেদার করা হচ্ছে, বাট এত লোককে একটা হোটেলে নিয়ে গিয়ে খাওয়ানোটাও কিন্তু আজকের দিনে অনেকটা এক্সপেন্সিভ। কিন্তু কী করবে বলে, বাড়িতে এত লোককে অ্যাকোমোডেট করাটাও খুব মুশকিল। তো সেই কারণে সবাই যে পারবে সেটাও তো নাও হতে পারে না, কিন্তু সেটা একটা চাপ হয়ে যায় আবার, যে ও খাওয়াচ্ছে আমি খাওয়াবো না। তোমাদের সঙ্গে যখন আমি গল্প করি, আমি কিন্তু নিজে যা ভাবি সেটাই বলতে থাকি, এরকম না আমি আগের থেকে কিছু টপিক ভেবে রেখেছি বা কিছু, এরকমই আমি দেখো কোনো কিছু ভেবে কিন্তু বলছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটা। আর একটা জিনিস জানো, আজকে যখন রিক্সা করে যাচ্ছিলাম, পুরো ফিল করছি বসন্তটাকে। এত কম সময় থাকে আমাদের বসন্ত, কিন্তু এত ভালো একটা কাল। আর
বসন্তকাল এলেই কিন্তু ভীষণ মনে মনে একটা রোমাঞ্চ, একটা সাজগোজ, যেন সব কিছু কী সুন্দর দেখতে লাগে। গাছপাতা ঝিরঝির করে হাওয়া দিচ্ছে, সল্টলেকের রাস্তা রিক্সা করে গেলে খুব ভালো লাগে। তো আই থরলি এনজয়। আর এত মনে হয় না বসন্তকাল এলেই গান শুনতে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, ঘর গুছোতে ভালো লাগে, মনে এখানে একটা ফুল লাগাই, এখানে একটা ধূপ জ্বালাই, যে সুন্দর করে সাজি, চোখটাকে সুন্দর করে মেকআপ করি, মানে সব কিছুই না খুব সুন্দর লাগতে থাকে। একটু ছোট্ট করে কিছু রান্না করি, একটু ছোটো গাছ পুঁতি, আসলে মনের মধ্যে একটা কেমন যেন রোমাঞ্চ অনুভব করছি। সবাই করে এটা। সকাল থেকে উঠে কী সুন্দর একটা ওয়েদার থাকে, না গরম না ঠান্ডা, মানে একটা ভীষণ একটা অদ্ভুত ওয়েদারের মধ্যে যেন এরকম প্রেম প্রেম। এই সময় শান্তিনিকেতনে খুব সুন্দর লাগে। আর বসন্ত মানেই পুরনো প্রেম, নতুন প্রেমের আনাগোনা। আর পুরনো প্রেমগুলো যেন কেমন তোমার খালি বারবার তোমার চোখের সামনে, মনের সামনে এসে হাজির হবে। তুমি খালি খালি তাদের খুঁজে বেড়াবে, তাদের হাতড়াবে। আলমারির মধ্যে আমি খুব যত্ন করে যেন তাদের সাজিয়ে রেখে দিই আমার শাড়ির মতন। মাঝে মাঝে আমি আমার ওই মনের আলমারি থেকে, আমি বলি ওটা মনের আলমারির মধ্যে আমার গোছানো থাকে, আমি আমার মনের আলমারি থেকে একটা একটা করে বের করি, কখনো যেন মনে হয় তাদের আমি খুলে খুলে দেখি, হাত বোলাই আমার পুরনো প্রেমকে। প্রেম মানে শুধু একটা পুরুষ আর একটা নারীর প্রেমের কথা আমি বলছি না, দুটো নারীর প্রেম হতে পারে, তোমার মার সাথে তোমার সন্তানের প্রেম হতে পারে, বাবার সাথে তার সন্তানের প্রেম হতে পারে, দুই বোনের প্রেম হতে পারে, পিসি ভাইজির প্রেম হতে পারে, দুইটা বন্ধুর প্রেম হতে পারে, আমি সেগুলোর কথা বলছি। তোমার কি সুন্দর না লাগে এখন, যত এজিং হবে লাইফটাকে যেন ভীষণ সুন্দর করে আমরা বুঝতে শিখবো, ভাবতে শিখবো। একটা মননটাই যেন কেমন চেঞ্জ হয়ে যায়, এত একটা মননের মধ্যে একটা পরিবর্তন আসে। যে রবীন্দ্রনাথ আমি 10 বছর থেকে পড়ছি, যে রবীন্দ্রনাথ 15 বছরে পড়েছি, যে রবীন্দ্রনাথ আমি আমার কলেজ লাইফে পড়েছি, যে রবীন্দ্রনাথ আমার বিবাহিত জীবনে পড়েছি বা বিবাহিত জীবনের পরবর্তীকালেও পড়েছি, আজ যখন আমি এই এজে গিয়ে সেই রবীন্দ্রনাথকে, মধ্য বয়সে গিয়ে রবীন্দ্রনাথকে পড়ছি, তার অর্থটাই কিন্তু অন্যরকম। একটা মানুষ এত কষ্ট, এত লড়াই, এত লোককে আঘাত, এত লোককে কে ভালোবাসা একটা জীবনে সম্ভব? আমরা তো ভাবতেই পারি না। সম্ভব, নিশ্চয়ই সম্ভব। রবীন্দ্রনাথ তো আমাদের মধ্যেই ছিলেন, এখনও আছেন, সবসময় আসবেন। এইসব সৃষ্টি যারা করে গেছে তাদের সত্যি জন্মানোটা সার্থক আমার মনে হয়। আমি যখন একা থাকি বা রান্না করছি তখন এই বাবার কথা ভাবি, মায়ের কথা ভাবি, মা বাবার প্রেমের গল্পর কথা ভাবি, আমাদের ছোট থেকে বড় হওয়ার কথা ভাবি, বাবা মার অশান্তির কথা ভাবি, তাদের মান অভিমানের কথা ভাবি, তাদের মধ্যে সমস্যাগুলোকে দেখে সেই সমস্যাগুলোর কথা ভাবি। কি সুন্দর একটা কেমিস্ট্রি ছিল। আর এখন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগুলো যেন কেমন বদলে গেছে। এখন ওয়াইফ তার হাজব্যান্ডের কাছে মন খুলে কথাই বলতে পারে না। প্রেম আসবে কোথা থেকে? হাজব্যান্ড তার বউকে কোনো কথা মন খুলে বলতে পারে না, সবসময় ভয়, সবসময় দূরত্ব। তো কেন বাইরের লোকেরা আসবে না? বাইরের প্রেম কেন আসবে না? যদি তুমি নিজের ঘরটাকে তুমি যদি যত্ন না করো, যদি অযত্ন করো ঘরকে, তাহলে তো আসবেই না। বসন্ত মানে প্রেম, বসন্ত মানে রবীন্দ্রনাথ আমার কাছে, বসন্ত মানে প্রকৃতি, বসন্ত মানে নিজের মনটাকে আরেকটু এলোমেলো করে দেওয়া, বসন্ত মানে অন্যকে ভালোবাসা, বসন্ত মানে নিজেকে ভালোবাসা। সবাই নিজেকে বেশি করে ভালোবাসবে,
দেখবে তোমার ইনার গ্লো, ইনার বিউটিজ সব বেরিয়ে আসবে। নিজেকে হো হো করে এখন সব লাফিং ক্লাব জয়েন করে। তুমি নিজে আয়নার সামনে একটু হেসে দেখো, সবসময় নিজে হাসার চেষ্টা করো রাগের বদলে, দেখবে খুব সুন্দর লাগবে, মনটাও তোমার সুন্দর লাগবে। বাড়িতে থাকলে একটু সেজে গুজে থেকেও দেখবে তোমার ভালো লাগবে। মনে হলো অনেক দিন গল্প হয়নি, তাই জন্য চেঞ্জ করার আগে, কিচেনে যাওয়ার আগেই মনে হলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। চলো তোমরা শুনো, তোমাদের জীবনে বসন্ত কেমন আমাকে বলো। আমার জীবনে বসন্তের কথা কিন্তু আমি বলে দিয়েছি। বসন্ত মানে গজল, বসন্ত মানে রবীন্দ্রসঙ্গীত, বসন্ত মানে এক কাপ চা, বসন্ত মানে বেলা বোস, বসন্ত মানে জন ডেনভার। আর কি, এক কাপ চা নিয়ে যখন বারান্দায় বসি না, এই সন্ধ্যের পর মনটা যেন কোথায় চলে যায়, কাকে মিস করছি কিচ্ছু মনে পড়ে না, আদৌ কিছু মিস করছি না, শুধুই ভালোবাসছি। সুন্দর হাওয়াটাকে আমি ফিল করি। যখন রাত্রে সবাই ঘুমিয়ে যায়, আমার আবাসনে সব লাইটগুলো বন্ধ হয়ে যায়, তখন আমি উঠে গিয়ে বারান্দায় বসি একটা কাপ চা নিয়ে। রাস্তা দিয়ে হয়তো দেখি জোম্যাটো বা উবার, যাদের রাত্রিবেলা এরকম সেই ডিউটি থাকে, তারা হয়তো একটা একটা করে বাইক যাচ্ছে, কেউ রাত্রে মধ্যরাতে পার্টি করে বাড়ি ফিরছে। কি ভালো লাগে আকাশটা তখন দেখতে। এক প্রাণ আমি নিঃশ্বাস নিই আর ঠাকুরকে বলি, যেটুকু ভালো আমার, যেটুকু ভালো আছি, যেটুকু ভালোভাবে বাঁচতে পারছি, সব তোমার জন্য ঠাকুর, এইটুকুই শুধু দিও আমাকে। চলো টাটা, কাল আবার কথা হবে তোমাদের সাথে।